আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আর্থিক বিশ্লেষণ চ্যাপ্টার থেকে নগদ প্রবাহ বিবরণী কী, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতির পদ্ধতিসমূহ কী কী এবং এই নগদ প্রবাহ বিবরণী কীভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরুতেই আসা যাক নগদ প্রবাহ বিবরণী কী। যে বিবরণীতে শুধুমাত্র নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। অর্থাৎ শুধুমাত্র নগদ আগমন আর নগদ নির্গমন অর্থাৎ বহির্গমন এইগুলো যে বিবরণীতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদ্ধতি মূলত দুইটি, একটি হলো প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হলো পরোক্ষ পদ্ধতি। উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাধারণত পরীক্ষায় পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো এটি বলা থাকে, সেহেতু আমি পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। এই পরোক্ষ পদ্ধতিতে সাধারণত নিট আয়কে কেন্দ্র করে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত, অর্থাৎ নিট আয়ের সঙ্গে কিছু বিষয় থাকে আর্থিক বিবরণীতে, সেগুলো যোগ বিয়োগ করে অর্থাৎ সমন্বয় করে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হয়। এখানে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপটির নাম হলো পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ বিবরণী। দ্বিতীয় যে ধাপটি রয়েছে সেটির নাম হলো বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ বিবরণী। আর তৃতীয় যে ধাপটি রয়েছে সেটির নাম হলো আর্থিক কার্যাবলী হতে নগদ প্রবাহ বিবরণী। এখন এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো সরাসরি এইভাবে প্রশ্ন না হয়ে গতে সাধারণত আমরা দেখে থাকি যে পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। অর্থাৎ এখানে যে তিনটি ধাপ রয়েছে এই তিনটি ধাপের মধ্যে প্রথম যে ধাপটি রয়েছে পরিচালন কার্যাবলী, এইটুকু শুধুমাত্র গয়ের মধ্যে অনেক সময় প্রস্তুত করতে বলা হয়, যার জন্য নম্বর বরাদ্দ থাকে 3। আর ঘয়ের মধ্যে মেনশন করা থাকে সাধারণত যে একটি নগদ প্রবাহ বিবরণী বা সমাপনী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। সেক্ষেত্রে গয়ের রেজাল্ট নিয়ে বাকি যে দুটি থাকবে, একটি হলো অর্থায়ন কার্যাবলী আর একটা হলো বিনিয়োগ কার্যাবলী, এই দুটি অংশ জোড়া দিয়ে আমরা সমাপনী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করে দেখাবো। তাহলে কিভাবে এই পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হয় সেটি নিয়ে এখানে এই নিয়মটা নিয়ে আমি একটু কথা বলবো। বইতে বিভিন্নভাবে ছকওয়ারি নিয়ম দেওয়া আছে, সেটি অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে ধরা একটু কষ্টকর হয় বা ওগুলো মুখস্থ করা অনেকটাই জটিল হয়। আমি এখানে কিছু প্যারা আকারে নিয়ম দিয়েছি, যে নিয়মগুলো একটু মনোযোগ দিয়ে দেখলি আর তোমার সেই একই কথা পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম যে কোনগুলো চলতি সম্পদ কোনগুলো চলতি দায়, এই জিনিসটি তুমি যদি ধরতে পারো তাহলে এখানে এই নিয়ম থেকেই তোমার নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা সম্ভব। চলতি সম্পদ কোনগুলো সেগুলো অনুপাত বিশ্লেষণের মধ্যেও আমি উল্লেখ করেছি। সাধারণত আমরা সেখানে দেখেছি যে প্রাপ্য হিসাব অর্থাৎ দেনাদার হিসাব, তারপর প্রাপ্য নোট, তারপরে মজুদ পণ্য, এরপরে আমরা আরও দেখেছিলাম যে স্বল্পমেয়াদী ঋণ প্রদান, এই জিনিসগুলো সাধারণত চলতি সম্পদ বলে গণ্য হয়। আর চলতি দায় হলো যে প্রদেয় হিসাব, প্রদেয় নোট, বকেয়া খরচ, ব্যাংক জমা অতিরিক্ত, এই জাতীয় জিনিসগুলো সাধারণত চলতি দায় বলে আমরা গণ্য করে থাকি। এখন এই জিনিসগুলোই এই পরীক্ষার প্রশ্নে আর্থিক বিবরণী নামে একটি তথ্য নিচে দেওয়া হবে, লেখা থাকবে যে তুলনামূলক আর্থিক বিবরণী নিম্নে দেওয়া হলো। অর্থাৎ 2 বছরের
তুলনা করে একটি আর্থিক বিবরণী দেওয়া থাকবে। ধরো একটি হয়তো আছে 2018 সাল আর একটি 2019 সাল। এই 2018 আর 19 সালের পাশাপাশি টাকা দেওয়া থাকবে। শিরোনামটা হতে পারে যে দেনাদার 2018 সালে এত টাকা, 2019 সালে এত টাকা, কিংবা যে বকেয়া খরচ 2018 সালে এত টাকা, 2019 সালে এত টাকা। এটি এখন তুলনা করে দেখতে হবে যে 18 সালের তুলনায় 19 সালে বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে। এইটুকু জিনিস যদি তোমার বুঝতে পারো, ধরতে পারো, তাহলে এই নিয়মে যা বলতেছি তাহলে সেই নিয়মগুলো তুমি এখনই সেটা বুঝে ফেলবে। আমি এখানে যে নিয়মটি দিয়েছি, এখানে অতিরিক্ত তথ্য থেকে প্রথমে নিট আয় অন্তর্ভুক্ত করতে হয়। অর্থাৎ পরিচালন কার্যাবলী যখন আমরা শুরু করব, তখন এই প্রশ্নের মধ্যে যেহেতু একটি আর্থিক বিবরণী দেওয়া থাকবে, আর্থিক বিবরণী অর্থাৎ এখানে কিছু সম্পদের সাইড দেওয়া থাকবে আর দায় বা মালিকানার সাইড দেওয়া থাকবে। এখান থেকে কিছু সম্পদ চলতি ও স্থায়ী থাকবে আর দায়ের মধ্যেও কিছু চলতি আর দীর্ঘমেয়াদী দায় থাকবে, আর অতিরিক্ত কিছু তথ্য নিজ দিয়ে দেওয়া থাকবে। এইভাবে প্রশ্নটা করা হবে। সেজন্য আমি বলেছি যে এখানে অতিরিক্ত তথ্য থেকে প্রথমে নিট আয় অন্তর্ভুক্ত করতে হয়। এটি করার পরে তারপর উক্ত নিট আয়ের সাথে প্রথমে অবচয় অর্থাৎ অবচয় দেওয়া থাকবে। অতিরিক্ত তথ্যের মধ্যে থাকলে সরাসরি সেটি নিব। আর যদি আর্থিক বিবরণীর মধ্যে পুঞ্জীভূত অবচয় নামে শিরোনামে 2 সালের মধ্যে টাকা দেওয়া থাকে, তাহলে 2 সালের টাকারগুলো পার্থক্য করে যেটা থাকবে সেটি অবচয় বলে গণ্য হবে। তবে 2 জায়গাতেই যদি থাকে পুঞ্জীভূত অবচয় ছকের ভিতরে অর্থাৎ আর্থিক বিবরণীতেও যদি দেওয়া থাকে, আবার অতিরিক্ত তথ্যও যদি দেওয়া থাকে, তাহলে অতিরিক্ত তথ্যেরটুকুই আমরা লেটেস্ট ধরে নিয়ে সেটা সরাসরি বসিয়ে দেবে। সেই ক্ষেত্রে পুঞ্জীভূত অবচয় 2 সালের মধ্যে পার্থক্য করার প্রয়োজন পড়বে না। তো এখানে দেওয়া আছে যে প্রথমে অবচয়, এরপরে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি। এটি অতিরিক্ত তথ্যের মধ্যে দেওয়া থাকবে। স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি নাকি লাভ সেটি বের করতে হবে। সেখানে শুধু ইনফরমেশন দেওয়া থাকবে যে একটি স্থায়ী সম্পদ বিক্রয় করা হয়েছে যার মূল্য এত টাকা, আর বিক্রয়ের সময় তার বহিমূল্য ছিল এত টাকা। এখন বহিমূল্যের সঙ্গে যদি বহিমূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ আসবে, আর বহিমূল্য অর্থাৎ বর্তমান মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি আসবে। এভাবে বের করে নিতে হবে। সেটি বলেছে স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি যদি হয় তাহলে সেটি এই নিট আয়ের সঙ্গে যোগ করতে হবে। অবচয়ে যোগ করতে হবে, নিট আয়ও যোগ, বিক্রয়জনিত ক্ষতিও যোগ করতে হবে। আর যদি স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ হয় সেই লাভটি এই নিট আয়ের সঙ্গে বিয়োগ করতে হয়। সেখানে লেখা আছে বিয়োগ করতে হবে। এরপর পরিচালন কার্যাবলীতে সাধারণত চলতি সম্পদ ও চলতি দায়ের হ্রাস বৃদ্ধির লেনদেনসমূহ লিপিবদ্ধ করা হয়। আমি একটু আগেই বলেছি 2টি সাল দেওয়া থাকবে। 2টি সালের মধ্যে চলতি সম্পদ দেখতে হবে। যদি 18-19 দেওয়া থাকে তাহলে 18 সালের তুলনায় 19 সালে চলতি সম্পদ বৃদ্ধি পেয়েছে। যদি বৃদ্ধি পায় তাহলে এখানে লেখা আছে সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করতে হবে। আর যদি চলতি সম্পদ 2 সালে বিয়োগ করে যদি দেখি যে হ্রাস পেয়েছে অর্থাৎ 18 সালের চেয়ে 19 সালে কম, তাহলে সেই কম অংশটুকু যোগ করতে হবে। এরপর রয়েছে অপরদিকে চলতি দায় বৃদ্ধি পেলে যোগ, অর্থাৎ এখানে 2 সালের মধ্যে চলতি দায়, যেমন যদি পাওনাদার বা প্রদেয় হিসাব দেওয়া থাকে 18 সালের তুলনায় যদি 19 সালে প্রদেয় হিসাব যদি বৃদ্ধি পায় তাহলে যতটুকু বৃদ্ধি পাবে সেটুকু যোগ করব, আর যতটুকু হ্রাস পাবে সেটুকু বিয়োগ করব। এখানে চলতি দায়ের সঙ্গে পরিচালন কার্যাবলীতে সাধারণত ধনাত্মক সম্পর্ক, অর্থাৎ চলতি দায় যদি বৃদ্ধি পায় তাহলে যোগ, আর চলতি দায় যদি হ্রাস পায় তাহলে আমরা বিয়োগ করব। এভাবে পরিচালন কার্যাবলী নির্ণয় করব। এটা নিয়মের কথা, যখন অঙ্ক করা শুরু করব তখন তোমরা অনেকটাই ক্লিয়ার হবে আমি আশাবাদী। এরপরে রয়েছে বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতির নিয়ম। খেয়াল করো, আমি কিন্তু আগেই বলেছি আর্থিক বিবরণী দেওয়া থাকবে। সেখানে সম্পদের সাইটে 2 রকম সম্পদ থাকে আমি বলেছি, একটি চলতি সম্পদ আর একটা স্থায়ী সম্পদ। চলতি সম্পদ যেটা শুধুমাত্র পরিচালন কার্যাবলীতে আসে, লিপিবদ্ধ হয়, আর এই যে বিনিয়োগ কার্যাবলী এখানে সাধারণত স্থায়ী সম্পদ যেগুলো সেগুলো লিপিবদ্ধ হবে। সেজন্য আমি লিখেছি বিনিয়োগ কার্যাবলীতে সাধারণত স্থায়ী সম্পত্তির হ্রাস বৃদ্ধি অর্থাৎ
ক্রয় বিক্রয়ের লেনদেনসমূহ অন্তর্ভুক্ত হয়। এখানে স্থায়ী সম্পদ হ্রাস পেলে বিক্রয় করা বোঝায়। অর্থাৎ ধরো জমির পরিমাণ তোমার এখানে 18 সালে ছিল 5 লক্ষ টাকার জমি, কিন্তু 19 সালে এসে যদি হয় 3 লক্ষ টাকার জমি, তাহলে জমির পরিমাণ হ্রাস পেয়েছে। অর্থাৎ হ্রাস পেলে কি করেছে, জমি বিক্রি করে দিয়েছে। তাহলে স্থায়ী সম্পদ হ্রাস পেলে বিক্রয় করা বোঝায়, সেটা আমি বলেছি। আর যদি বৃদ্ধি পায়, 5 লক্ষ টাকার জমি ছিল 18 সালে, কিন্তু যদি 19 সালে 6 লক্ষ টাকার জমি হয়, তাহলে বুঝতে হবে নতুন করে 1 লক্ষ টাকার জমি ক্রয় করা হয়েছে। তাহলে বৃদ্ধি পেলে ক্রয় করা বোঝায়, সেটি আমি লিখেছি। স্থায়ী সম্পদ বিক্রয় হলে যোগ, আর স্থায়ী সম্পদ যদি ক্রয় করা হয় তাহলে এখানে বিয়োগ করা বোঝায়। কেননা এই স্থায়ী সম্পদ বিক্রয় করলে কারবারে নগদ টাকা আসে, অর্থাৎ বৃদ্ধি পায়, এই জন্য আমরা যোগ করি। আর স্থায়ী সম্পদ যদি ক্রয় করি তাহলে কারবারের টাকা খরচ হয়, অর্থাৎ কারবারের টাকা হ্রাস পায়, অর্থাৎ কারবারের যে নগদ টাকাটা সেটি বাইরে চলে যায়, এই জন্য আমরা নগদের পরিমাণ বিয়োগ করে থাকি। এরপরে রয়েছে অর্থায়ন কার্যাবলী হতে নগদ প্রবাহ বিবরণী। সর্বশেষ যে ধাপটি অর্থায়ন কার্যাবলী, এখানে মালিকানা তহবিলের হ্রাস বৃদ্ধিজনিত লেনদেন, অর্থাৎ দায়ের সাইটে যে চলতি দায় সেগুলো চলে গেল পরিচালন কার্যাবলী। দায়ের সাইটে আরও কিছু আইটেম থাকবে, সেই আইটেমগুলো দীর্ঘমেয়াদী দায় বা মালিকানা তহবিল রিলেটেড লেনদেনগুলো থাকবে। সেই লেনদেনগুলো এই আর্থিক কার্যাবলীতে লিপিবদ্ধ করতে হবে। আরও কিছু বিষয় এখানে আসবে, সেটি হলো প্রদত্ত লভ্যাংশ। এই যদি প্রদত্ত লভ্যাংশ থাকে সেটিও এখানে লিপিবদ্ধ করতে হয়, অর্থাৎ সমন্বয় করতে হয়। প্রদত্ত লভ্যাংশ সাধারণত আমরা সবসময় এখানে মাইনাস করব, সবসময় মাইনাস করব প্রদত্ত লভ্যাংশ। অর্থায়ন কার্যাবলীতে সাধারণত 6টি লেনদেন লিপিবদ্ধ করা হয়। তোমার ওই নিয়মটুকু যদি মনে না থাকে তাহলে এইটুকু মনে থাকলেও হবে। সাধারণত 6টি লেনদেনই লিপিবদ্ধ করা হয়। সেই 6টি লেনদেনের এখানে নাম রয়েছে। এর মধ্যে 3টি লেনদেন হলো যোগের, আর বাকি 3টি লেনদেন হলো বিয়োগের। যোগের যে লেনদেনগুলো সেগুলো হলো সাধারণ শেয়ার ইস্যু বা বিক্রয়, অর্থাৎ যদি অতিরিক্ত তথ্যের মধ্যে সরাসরি থাকে সাধারণ শেয়ার ইস্যু বা বিক্রয়, তাহলে সেটা সরাসরি লিপিবদ্ধ করব যোগ দিয়ে। আর সাধারণ শেয়ার 18 আর 19 এরকম যদি দুটি সালের বিপরীতে দেওয়া থাকে, তাহলে যদি 18 সালের তুলনায় সাধারণ শেয়ার 19 সালে বৃদ্ধি অর্থাৎ বেশি থাকে, তাহলে নতুন করে ইস্যু বা বিক্রি করা হয়েছে, অর্থাৎ পার্থক্যটুকু তখন যোগ করতে হবে। ঠিক একই কথা ঋণপত্র ইস্যু বা বিক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত তথ্য থাকলে সরাসরি, আর 2 সালের তথ্যের মধ্যে থাকলে যেটুকু বৃদ্ধি পায় সেইটুকু এখানে বৃদ্ধিটুকু যোগ করতে হবে। ব্যাংক থেকে বা অন্য কোথাও থেকে ঋণ গ্রহণ, এগুলো কারবারে সরাসরি টাকা বৃদ্ধি পায় বিদায় আমরা এগুলো কি করব, সেগুলো যোগ করব। এই সাধারণ শেয়ার ইস্যু করলে কারবারে নতুন করে টাকা আসে, ঋণপত্র ইস্যু করলে বিক্রি করলে কারবারে নতুন করে টাকা আসে, কোথাও থেকে ঋণ বা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে কারবারে নতুন করে টাকা আসে, এর জন্য আমরা এখানে যোগ করব। আর বিয়োগের লেনদেনগুলো হলো সাধারণত 3টি জিনিসে আর্থিক কার্যাবলীতে বিয়োগের লেনদেন হয়। সেটি একটি হলো লভ্যাংশ প্রদান বা পরিশোধ, দ্বিতীয়টি হলো ঋণপত্র বা বন্ডের টাকা পরিশোধ, তৃতীয়টি হলো ব্যাংক ঋণ পরিশোধ। এগুলো করতে গিয়ে কারবার থেকে টাকাটা খরচ হয়, বাইরে চলে যায়, অর্থাৎ নগদ টাকার পরিমাণ কমে যায়। এই জন্য আমরা এখানে নগদ টাকা এখানে বিয়োগ করে থাকি এই শিরোনামে, লভ্যাংশ প্রদান, ঋণপত্র বা বন্ডের টাকা পরিশোধ, ব্যাংক ঋণ পরিশোধ, এইগুলো দিয়ে সাধারণত আমরা বিয়োগ করব। তো আমি আগেই বলেছি যে আমার ফিনান্সের ক্ষেত্রে সাধারণত গতে যে প্রশ্নটি হয় সেটি হলো পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো, আর ঘতে থেকে সমাপনী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। কিভাবে এগুলো প্রস্তুত করব আগামী ক্লাসে আমি করে দেখাবো। আজকে শুধু আমি নিয়মগুলো এখানে আলোচনা করলাম, এই নিয়মগুলো তোমরা পড়ে নেবে। আমি পরবর্তী ক্লাসে এই নিয়মের আলোকে অঙ্ক করে দেখাবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।